আজকাল হয়তো এমন কেউই নেই যে ট্রাস্ট ইস্যুতে সাফার করছে না, আর করবে নাই বা কেন। সব থেকে সাদা সিধা দেখতে মানুষটিও আজ পরকিয়া, চিটিং, ডাবল টাইমে করে বেড়ায়। আচ্ছা, যদি এমন হতো আপনি দেখলেই বুঝতে পারতেন আপনার সামনের মানুষটি কয়জনের সাথে সম্পর্কে আছে, তাহলে কেমন হতো? হয়তো মনে হবে ভালোই হতো, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এই এক ক্ষমতাই হতে পারে মানুষের মৃত্যুর কারণ, যার কারণে এই ক্ষমতা যেই পায়, হয় সে নিজের মৃত্যুর শিকার হয় অথবা হয় শিকারী, জন্ম নেয় নতুন সিরিয়াল কিলার। হ্যালো এভরিওয়ান, আমি মুন, আর আজ আমি এমনই এক ভিন্ন ধারার কোরিয়ান সিরিজের গল্প বলবো, যার নাম এস লাইন। কাজে দেরি না করে নিউ সাসপেন্স থ্রিলার ড্রামাটি শুরু করা যাক। এই গল্পের প্রধান চরিত্র তিনটি, যার মধ্যে দুইজনের ব্যাপারে এখন জানাবো, আর তৃতীয় জনকে আপনারা গেস করে নেবেন। গল্পের শুরুতেই পরিচয় হয় শিন হেয়নের সাথে। জন্ম থেকেই শিন হেয়ন এস লাইন দেখতে পেত, কিন্তু অর্থ বুঝতো না। একদিন ওর বাবার সাথে ওর আন্টির মাথায় একটা এস লাইন দেখে না বুঝেই ছোট্ট হেয়ন এর ছবি আঁকিয়ে ফেলে, যেটা ওর মা পরবর্তীতে দেখে ফেললে রাগের মাথায় ওর বাবাকে ওর সামনে খুন করে বসে। এরপর থেকেই শিন হেয়ন আস্তে আস্তে এই লাইনের অর্থ বুঝতে পারে। এমন একটা কার্স শিন হেয়ন বয়ে বেড়ায়, যা সে চেষ্টা করেও না দেখে থাকতে পারে না। এমনকি ছবি, ভিডিও সবখানে ও এস লাইন দেখতে পারে। আর ধীরে ধীরে এর ভয়াবহতা সম্পর্কে ধারণা থাকায় শিন হেয়ন এখন এই লাইনগুলো দেখেও না দেখার ভান করে, রুম থেকেও বের হয় না। জীবনে বহুবার আত্মহত্যারও চেষ্টা করেছে শিন হেয়ন, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি ওকে কখনোই মরতে দেয়নি। বর্তমানে পাশের ফ্ল্যাটে একজন মহিলা এসে ওর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করলে শিন হেয়ন স্বভাবতই দরজাও খোলে না, কথাও বলে না। পরবর্তী মেইন চরিত্র হচ্ছে পুলিশ অফিসার জিহুক, আর তার অন্যতম স্পেশালিটি হলো তিনি শহরের সব থেকে বেশি রেড লাইনের অধিকারী। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? ভদ্রলোক বিয়ে করেন না ঠিকই, কিন্তু তার প্রেয়সীর অভাব নেই। পরিবার বলতে একজন অসুস্থ বাবা আর অনাথ ভাতিজি সোনা। সোনামের জীবনে আবার অন্য সমস্যা। স্কুলে প্রচন্ড বাজে রকম বুলির হয় সোনা। টাকার জন্য ওকে ওর ক্লাসমেট এত মারে যে মেয়েটা সারাক্ষণ তার চাচা জিহুকের থেকে টাকা চাইতেই থাকে। জিহুক ওকে অনেকবার বুলি হওয়ার কথা জিজ্ঞাসা করলেও সোনা কখনোই কিছু বলে না, উল্টো রাগ দেখায়। মানে আজকালকার জেনারেশনের টিনেজরা যেমনটা করে আর কি। সবার জীবন নিজের মতো চলছিল, যতক্ষণ না শহরে একটা সিরিয়াল কিলারের ত্রাস ছড়িয়ে পড়ে। ভিকটিমরা সবাই মহিলা, আর সব থেকে অবাক করার বিষয়, ক্রাইম সিনে কোনো ধস্তাধস্তির চিহ্নই নেই। দেখে একদম মনে হয় খুনগুলো খুব পরিকল্পনা করে সাজানো হয়েছে। এই কিলিং কেসের দায়িত্ব এসে পড়ে আবার জিহুকের কাঁধে। ও ইনভেস্টিগেট করে জানতে পারে প্রত্যেক খুনেই কমন ব্যাপার হচ্ছে প্রতিটি খুনের আগে একজন হেলমেট পরা লোক ওদের বাসায় গিয়েছিল। খবরে এই নিউজ দেখানো হলে শিন হেয়ন তখন খবরটা দেখে। ও অবাক হয়ে যায়, কারণ নিউজে এমন একজন লোককে হেলমেট পরা অবস্থায় হেয়ন দেখে যার মাথায় মাত্র একটা এস লাইন। হেয়ন ওর জীবনে খুব কম মানুষকেই একটা মাত্র এস লাইন এমন দেখেছে, কারণ লয়াল তো কেউই হয় না। হেয়নের সন্দেহ হতে থাকে। সেদিন রাতেই ওর প্রতিবেশীর কাছেও একজন হেলমেট পরা লোক আসে। হেয়ন কৌতূহল বশত উকি মেরে আটকে ওঠে, কারণ এই ডেলিভারি ম্যানের অর্থাৎ এই হেলমেট পরা লোকটার মাথাতেও সে একটা এস লাইন। ও ভয়ে কি করবে বুঝতে না পেরে পুলিশকে কল করে। সব বলতে যাবে, এর মধ্যে খেয়াল করে লোকটির সাথে মহিলাটি রিলেশনে আছে। সেহন পুলিশকে আর কিছুই জানাতে পারে না, ফোন রেখে দেয়। পরদিন জিহুক হেয়নের কল করার কথা জানতে পারলে ওর সাথে কথা বলতে চায়, কিন্তু হেয়ন প্রথমে দরজায় খোলে না, আর পরে দরজা খুললেও কথা বলতে চায় না। এই সময় ওর উপরের ফ্লোরে থাকা একজন প্রতিবেশী এসে জিহুককে বলে, আপনি বৃথা চেষ্টা করছেন, এই মেয়ে কখনোই বের হয় না। জিহুক না পেরে চলে যায়। রাতে ইনভেস্টিগেশন করার সময় ওরা লক্ষ্য করে লাস্ট খুন হওয়া দুইজন মহিলার সাথেই একজনের লিঙ্ক পাওয়া যাচ্ছে। লোকটিকে সন্দেহজনক মনে হলে তার ছবি বের করলে জিহুক অবাক হয়ে যায়, কারণ লোকটি আর কেউই নয়, বরং আজকে সকালে হেয়নের উপরে ফ্ল্যাটে থাকা লোক, যে কিনা একটা স্কুলের টিচার। এক মুহূর্ত দেরি না করে জিহুকের জুনিয়র অফিসারটি লোকটির বাসায় যায়। জিহুক ওর সাথে যেতে চাইছিল, কিন্তু ওর বাবার অসুস্থতার খবর আসলে ও আর যেতে পারে না। জুনিয়র অফিসারটি লোকটির বাসায় গিয়ে অবাক হয়ে যায়, কারণ লোকটির সারা রুমের মধ্যে রেড লাইন আঁকানো। পুলিশটি জিহুককে ফোন করে সব জানাতেই যাবে, এর মধ্যে লোকটি অফিসারটির উপর অ্যাটাক করে বসে।
ফোনে ধস্তাধস্তির শব্দ শুনে জিহোক বিপদ আন্দাজ করতে পেরে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসতে থাকে। জুনিয়র পুলিশটিকে বেঁধে লোকটা আবার কালো হেলমেট পরে এবার হেউনের প্রতিবেশীর বাসায় যায়। যাওয়ার পথে একবার হেউনের দরজার সামনে থেকে উকি মেরে গেলে দরজার ছিদ্র দিয়ে হেউন দেখে লোকটার মাথায় গতকাল 2টা এসলাইন তৈরি হয়েছিল, যেখানে আজকে মাত্র একটা, অর্থাৎ ওর কোনো একটা পার্টনার মারা গিয়েছে। লোকটা চলে গেলে হেউন ভয়ে দ্রুত জানালার কাছে এসে প্রতিবেশীকে দেখতে থাকে, আর কিছুক্ষণ পরে ওর আশঙ্কায় ঠিক প্রমাণিত হয়। লোকটা মহিলাটিকে মারার চেষ্টা করছে। নিজেকে সামনে নিয়ে এতদিনে হেউন একটা ছুরি নিয়ে রুম থেকে বের হয়। এতদিন পর রাস্তায় আসায় ছোটবেলার ট্রমার কথা মনে হতেই ও বেহুশ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে দ্রুত প্রতিবেশীর বাসায় গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে জিহোক লোকটা রুমে যাওয়ার আগে হেউনের রুমে দরজা খোলা দেখে অবাক হয়ে যায়। কৌতূহল বশত রুমে যেতেই হেউনের আঁকানো এস লাইন আর কেসগুলো সাজানো দেখে ও অবাক হয়ে যায়। সামনের ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ আসলে জিহোক জানালা দিয়ে হেউনদের ধস্তাধস্তি দেখে। লোকটা হেউনকে অলমোস্ট মেরেই ফেলেছিল। ঠিক তখনই পাশের বিল্ডিং থেকে জিহোক একটা গুলি করে আর লোকটা এল্লাফতে। এদিকে এত কাণ্ড শেষ হওয়ার পরে জিহোকের ভাগ্নি সোনা বাসায় আসে। হেউনকে দেখে অবাক হয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি হেউন আর সোনা পূর্ব পরিচিত ক্লাসমেট। সেই রাতে হেউন অনেক চিন্তা ভাবনা করে আর মনে করে গত রাতে যখন মহিলাটিকে বাঁচানোর জন্য মহিলাটি ওকে বারবার ধন্যবাদ দিচ্ছিল, হেউন যেন নতুন করে এই পৃথিবীতে মানিয়ে নেওয়ার সাহস পেয়েছিল। ঠিক এমন সময় ওর ফোনে একটা রহস্যজনক মেসেজ আসে, যেটি খানিকটা এমন: তুমি যে দুনিয়া দেখো আমিও দেখি, যদি আমাকে জানতে চাও তাহলে দ্রুত আর্ক হাই স্কুলে আসো। এপিসোড 1 এখানেই শেষ। এপিসোড 2 আমরা নতুন একটি চরিত্র দেখি। সোনাদের স্কুলে একজন নতুন টিচার লিজিন আসে। সেদিন সোনার ক্লাসমেটরা ওকে আবার বুলি করে মারতে থাকলে লিজিন এসে সোনাকে বাঁচিয়ে দেয়। সোনাকে কাউন্সেলিং এর জন্য নিয়ে গেলে ও বলে ও সবাইকে মেরে ফেলবে। ওর এমন কথা শুনে লিজিন চমকে যায়। সেদিন স্কুল থেকে ফেরার সময় সোনা ওর লকারে একটা চশমা পরে থাকতে দেখে। কি মনে করে চশমাটা ও নিয়ে নেয়। এদিকে জিহুক সব প্রমাণ দেখার পরেও খুনগুলোর হিসাব মেলাতে পারে না। ওর কাছে মনে হয় কিছু একটা এখানে মিসিং। বাসায় ফিরে চশমা পরে সোনা তো অবাক, কারণ এখনো নিজেও এস লাইন দেখতে পাচ্ছে। নিজের খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ আঙ্কেলের মাথার এস লাইন দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, যেটা একেবারেই স্বাভাবিক। ও রাস্তায় বেরিয়ে পড়ে বাকিদের এস লাইন দেখতে। শিনহেউন ওকে রাস্তায় এভাবে হাঁটতে দেখে অবাক হয়ে যায়। সকালে সোনা স্কুলে গিয়ে বাচ্চাদের এস লাইন গুলোও দেখতে থাকে। মজা পায় যখন দেখে টিচার লিজিনের একটাও এস লাইন নেই, অর্থাৎ লিজিন একেবারেই সিঙ্গেল। বিষয়টা সন্দেহজনক হলেও ওর কাছে কিছুই মনে হয় না। হঠাৎ ও লক্ষ্য করে ওকে যে মেয়েটা বুলি করে তার সাথে ওদের টিচারেরই রিলেশন আছে। সোনা অনেক খুশি হয়, কারণ এইবার এই বিষয়টাকে ও কাজে লাগাবে। এদিকে শিনহেউন মেসেজটার অর্থ খুঁজতে স্কুলে চলে আসে, যে কে এমন আছে যে ওর মতো এস লাইন দেখতে পারে। অন্যদিকে জিহুক তদন্ত করতে করতে লক্ষ্য করে গত রাতের খুনি লোকটা সবসময় একটা চশমা পরে থাকতো, কিন্তু এভিডেন্স বক্সে লোকটার ব্যবহৃত জিনিসের মধ্যে কোনো চশমাই নেই। সন্দেহ হওয়ায় ও স্কুলে এসে টিচার লিজিনকে এ ব্যাপারে কিছু জানে কিনা জিজ্ঞাসা করে, কেননা লিজিন যে স্কুলের টিচার, খুনি লোকটাও সেই স্কুলেরই টিচার, অর্থাৎ যে স্কুলে এখন ওর ভাতিজি এবং হেউন পড়াশোনা করে। লিজিন খুনের কথা শুনে অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে লোকটা কি বেঁচে আছে। জিহুক না জানায়। চশমার ব্যাপারে লিজিনকে জিজ্ঞাসা করলে লিজিন জানায় ও কখনো লোকটিকে স্কুলে তো চশমা পরে থাকতে দেখেনি। এখানে তেমন কোনো তথ্য না পেয়ে জিহুক এবার একটা বারে যায় তদন্ত করতে। বার অ্যাটেন্ডারকে খুনি লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করলেও জানতে পারে লোকটা এখানে রেগুলার আসতো আর একা একাই কথা বলতো। মনে হতো যেন কোনো নাম্বার গুনছে সে। অতীতের সিনে আমরা দেখি চশমা পরে সবার এস লাইন দেখতে পাওয়ায় ও এভাবেই মানুষের এস লাইন ঘুরে ঘুরে মজা পেত। ঘটনা আবার বর্তমানে আসে। সোনা ওর বুলির সাথে বোঝাপড়া করতে গেলে আবার ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন শিনহেউন এসে সোনার পক্ষ নিয়ে ওদের সাথে ঝামেলা করতে থাকে। ওরা না পেটে চলে গেলে সোনা শিনহের উপর রেগে যায়। তখন শিনহেউন ওকে জিজ্ঞাসা করে, সোনা তুই কি আমার উপর এখনো রেগে আছিস? হেউন কেমন কথা জিজ্ঞাসা করলো তা আমরা পরবর্তীতে জানতে পারবো। সেদিন রাতে সোনা ওর বুলিকে ফলো করতে করতে ওদের টিচারের সাথে ওর বুলির একটা ছবি তুলে নেয়, আর একটু পরে ছবিটি পাঠিয়ে ওর বুলিকে ব্ল্যাকমেল করে। কিন্তু মেয়েটা জানায়, আমি আসলে স্কুল স্টুডেন্ট, এই কথা জানাজানি হলে আমার কিছুই হবে না।
শুধু টিচারের ক্ষতি হয়ে যাবে। সোনার মাথায় তখন অন্য বুদ্ধি আসে। সকালে সোনা ও টার্গেট চেঞ্জ করে এবার টিচারকে মেসেজ পাঠায়। এ সময় টিচার্স রুমের কয়েকজন ছেলে টিচার লিজেনকে একটু হ্যারাস করে কথা বললে আরেকজন টিচার প্রতিবাদ করে ওঠে। এই চরিত্রটিকে মনে রাখবেন, পরবর্তী এপিসোডে এই চরিত্রের কাহিনী আমরা দেখতে পারবো। যাই হোক, আস্তে আস্তে সোনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। ও ছেলেদের সাথে হ্যাং আউট করতে থাকে, সবার সাথে মিশতে থাকে, বেশি বেশি মজা করতে থাকে, আর ওর আশেপাশের বাকি সবার মধ্যে ঝামেলা হতে থাকে, যেটা শিন হেউনের চোখ এড়ায় না। ও সরাসরি সোনাকে প্রশ্ন করে বসে যে এই চশমা দিয়ে সোনা কোনো রেড লাইন দেখতে পায়, কারণ ওর প্রতিবেশীও সেম চশমাই পড়তো। সোনা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে। তখন হেউনুকে বলে এই এস লাইন খুবই খারাপ, এটা সবার মধ্যে ঝামেলা সৃষ্টি করে, তুমি এটা ফেলে দাও। কিন্তু হেউন মানতেই চায় না। এদিকে ওয়াশরুমে আড়ালে থেকে এই চশমার কথা ওর বুলি মেয়েটা জেনে যায়। রাতে সোনা বয়ফ্রেন্ডের সাথে বের হলে ওই টিচারটি সোনাকে মেসেজ দিয়ে জানায় যে সোনাকে সে টাকা দিবে, এর বিনিময়ে সোনা যেন মুখ বন্ধ রাখে। সোনা আনন্দে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে থাকে। এরই মধ্যে বুলি মেয়েটা ওকে ফলো করে এক সুযোগে চশমাটি চুরি করে নেয়। এবার নিজেই ওই চশমা পরে ও নতুন জগৎ দেখতে থাকে। হঠাৎই পিছন থেকে কেউ একজন ওকে অ্যাটাক করে বসে। এদিকে চশমা হারিয়ে সোনার প্রায় দিশেহারা অবস্থা। ও শিন হেউনকে সন্দেহ করে ওকে ফোন দিয়ে রাগারাগি করতে থাকে। হেউন বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। ও বারবার সোনার লোকেশন জানতে চায়। সোনা জানায় ও এখন স্কুলে একটা কাজে যাচ্ছে। এই কথা বলে ও ফোন কেটে স্কুলের দিকে যায় টিচারটির থেকে টাকা নিতে। টিচারটি ওকে অনুরোধ করে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু আমার অ্যাফেয়ারের কথা প্লিজ কাউকে বলো না, আমার একটা পরিবার আছে। সোনা হাসতে থাকে। এর মধ্যে টিচারটির ফোনে তার স্ত্রীর মেসেজ আসে এবং অবাক করার বিষয় হলো তার স্ত্রীর কাছেও সেম ছবি। কিন্তু প্রশ্ন হলো এই ছবিটা পাঠালো কে? কারণ এই ছবি মাত্র 3 জনের কাছে ছিল, সোনা ও টিচার আর বুলি মেয়েটা। সোনা বা টিচার কেউই এই ছবি পাঠায়নি। তার অর্থ একটু আগে বুলি মেয়েটাকে যে অ্যাটাক করেছে সেই হয়তো ছবিটা ফাঁস করেছে। কিন্তু টিচারটি সোনাকে সবকিছুর জন্য দায়ী মনে করতে থাকে। টিচারটি সোনাকে প্রশ্ন করতে থাকলে একসময় সোনা ভয় পেয়ে যায়। ও বারবার বলে এই ছবি ও পাঠায়নি, কিন্তু কে শুনে কার কথা? এস লাইনের অভিশাপ ততক্ষণে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হেউন স্কুলে এসে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে উপর থেকে সোনা নিচে পড়ছে। নিচে পড়ার পরে আহত সোনার রক্তাক্ত শরীরের কাছে গিয়ে হেউন কাঁদতে থাকলে ও লক্ষ্য করে সোনার মাথার রেড লাইন অর্থাৎ এস লাইন এখনো আছে, যার অর্থ সোনা এখনো জীবিত। কারণ রেড লাইন বা এস লাইন শুধুমাত্র মানুষের মৃত্যুর সাথে গায়েব হয়। এপিসোড 2 এখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো এই তৃতীয় মানুষটিকে, যে সবকিছুর আড়ালে সবাইকে চশমা দিচ্ছে আবার চুপচাপ মজাও দেখছে। আপনাদের মতো আমিও জানার জন্য বসে আছি, কারণ এটি একটি অনগোয়িং ড্রামা। সো পরবর্তী এপিসোড রিলিজ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আমি এপিসোডগুলো এক্সপ্লেন করে দিব। টিল দেন, হ্যাপি ওয়াচিং, বাই বাই এভরিওয়ান।